হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কারেন্ট মার্কেটে কি পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিটার উপর টোটাল ডিসকাশনটা থাকবে, রাইট? তো এখন আমি একটা রিপোর্ট পড়ছিলাম, তো সেই রিপোর্টটা পড়তে গিয়ে যে যে জিনিসগুলো আমি দেখলাম সেই টাইপের বক্তব্যগুলো আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। কারণ কারেন্ট মার্কেট সিচুয়েশনের রেসপেক্টে এবং আগামী 6 মাসের পার্সপেক্টিভ থেকে মার্কেট কোন জায়গায় যেতে পারে সেটাকে যদি আপনাকে চিন্তা ভাবনা করতে হয়, তাহলে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি লাস্ট 1 বছরের হিস্ট্রি দেখি ইন্ডিয়ান স্টক মার্কেটের, তো এখানে সব থেকে বড় লেভেলে সেলিং যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সব থেকে বড় সেলার সেটা রয়েছে কিন্তু এফআইআই, রাইট? এবং এফআইআইয়ের পরে যারা সব থেকে বেশি সেল করছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোমোটার, রাইট? তো এই বিষয়টা অনেকেই জানেন না, এবং কেন আমি আজকে একটু প্রোমোটারদের নিয়ে কথা বলছি বা প্রোমোটারদের নিয়ে ডিসকাশনটা করছি তার একটা পার্টিকুলার রিজন আছে। প্রথমে আমি সেই রিজনটা নিয়ে ডিসকাশন করি, তারপরে অ্যাকচুয়ালি কি মার্কেটের কন্ডিশন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং রাইটলি বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আমরা একটা ক্রাইসিস রিসেন্টলি দেখেছি, সেটা হচ্ছে জাপানের মধ্যে। জাপানের যে ইন্টারেস্ট রেটটা বাড়ানো হয়েছে ব্যাঙ্ক অফ জাপানের দ্বারা, এবং সেই ইন্টারেস্ট রেটটা বাড়ানোর জন্য আমরা একদিনের মধ্যে একটা বিশাল বড় ফল দেখেছি, রাইট? এবং আমরা সেখানে জাপানের যে শেয়ার মার্কেট ছিল 13%-এর কাছাকাছি ফল করে যেতে দেখেছি, এবং ইউএসএ স্টক মার্কেটও ভালোভাবে ফল করতে দেখেছি। এখন আমি একটা জেপি মর্গানের একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে জেপি মর্গান যেটা বলছে যে তার জন্য যে প্রবলেমগুলো হওয়ার ছিল ট্রেডারদের রেসপেক্টে, তার 75% প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে। 75% প্রবলেম সলভ হয়ে গেছে কথার অর্থ হচ্ছে যে মার্জিন ট্রেডটা হচ্ছিল সেই মার্জিন ট্রেডের মোটামুটি 75% তারা কভার করে নিয়েছে। নাও এরপরে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এটার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেটে কী এফেক্ট দেখা দেবে। তো প্রাইমারি স্টেজে যেটা দেখা যাচ্ছে ইউএসএ স্টক মার্কেট স্টপ হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে র্যালি দিচ্ছে। ইন্ডিয়ান স্টক মার্কেটও ফলটাকে মোটামুটিভাবে একটা জায়গায় এনে স্টপ করে ফেলেছে। বাট স্কেয়ারি পার্ট বা ভয় খাওয়ার যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে এরকম প্রচুর শেয়ার রয়েছে এবং প্রচুর প্রোমোটার আছেন যারা কিন্তু জাপান থেকে প্রচুর লোন তুলেছেন, এবং সেই যে লোনটা তুলেছেন সেটা রিপে করতে গিয়ে তাদের কিন্তু প্রবলেম দেখা দেবে, কারণ জাপানের যে কারেন্সি সেটা যথারীতি অ্যাপ্রিসিয়েট করে গিয়েছে। সেম টাইপের পরিস্থিতি 2018 সালে হয়েছিল, এবং সেই ক্ষেত্রে প্রোমোটাররা অনেকটাই প্রবলেমে পড়েছিলেন। তারপরে 2019-এর ক্রাইসিস বা বাদবাকি যা কিছু হয়েছে সেগুলো তো সমস্ত কিছু আপনারা জানেনই। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি প্রচুর এরকম ইন্ডিয়ান শেয়ারের স্টক মার্কেটের শেয়ার দেখতে পাচ্ছি বা প্রোমোটার দেখতে পাচ্ছি যারা প্রচুর পরিমাণে লোন তুলেছেন। ফর এক্সাম্পল পিএফসি, ফর এক্সাম্পল টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে কেনার জন্য বেশ ভালো পরিমাণে লোন তুলেছে জাপানের কাছ থেকে। আমি জাস্ট 2-3টে কোম্পানির নাম করছি, বাট যদি আপনি দেখেন এরকম প্রচুর কোম্পানি রয়েছে যারা কিন্তু জাপান থেকে লোন তুলেছে। এখন জাপান থেকে যারা লোন নিয়েছে সেই অ্যামাউন্টটা যদি দেখি, প্রথম ছিল ইউএসএ যারা মোটামুটি 17-18%-এর কাছাকাছি লোন তুলেছে জাপান থেকে। নেক্সট যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া মোর অর লেস 14-15%-এর কাছাকাছি লোন তুলেছে জাপান থেকে। এখন এই লোনটা কিভাবে চুকানো হবে বা এই লোনটার জন্য কি কি ইন্ডিয়ান প্রোমোটারদের ওপর বা স্টক মার্কেটের ওপর কমপ্লেক্সিটি আসতে চলেছে সেটা নেক্সট কোয়ার্টারেই আমরা বুঝতে পারবো, কারণ কোয়ার্টারলি রেজাল্টে যে সমস্ত কোম্পানিগুলোর বড়োইংস পার্ট রয়েছে এবং সেই বড়োইংটা যদি জাপানের কাছ থেকে হয়ে থাকে তাহলে তাদের রিপের যে অ্যামাউন্টটা সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে রিফ্লেক্টেড হবে, রাইট? কিছুটা পরিমাণ। তো সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তখন আমরা বুঝতে পারবো কোন কোন প্রোমোটাররা প্রবলেমেটিক জায়গায় রয়েছে। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে আরও সার্চ করতে চান বা পড়াশোনা করতে চান, গুগলে গিয়ে সার্চ করুন এবং সেই কোম্পানির লিস্টটাকে ধরে দেখুন, এবং সেই কোম্পানিগুলো যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে সেইগুলোকে অবজার্ভ করা শুরু করুন। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। এরপরে আমি যে সেকেন্ড পয়েন্টটা বলতে চলেছি সেটা একটু স্কেয়ারি পার্ট। ওকে, কেন স্কেয়ারি, কোন অ্যাঙ্গেল থেকে স্কেয়ারি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি পুরো ইন্ডিয়া স্টক মার্কেটের মার্কেট ক্যাপটা নিয়ে বিচার করেন এবং কার কতটা শেয়ার রয়েছে সেটা যদি আমরা দেখি পুরো ইন্ডিয়ান স্টক মার্কেটে, তাহলে আমরা যেটা দেখতে পাবো 51%
মার্কেট ক্যাপ বা 51% শেয়ার রয়েছে হচ্ছে প্রোমোটারদের হাতে, রাইট। 17% অর্থাৎ 17% শেয়ার রয়েছে অ্যাকচুয়ালি এফআইআই এর হাতে, 15% শেয়ার রয়েছে ডিআইআই এর হাতে, এবং বাকি যে ওই 17%-এর কাছাকাছি শেয়ার সেটা রয়েছে রিটেলারদের হাতে। তো এটা হচ্ছে টোটাল ইন্ডিয়ান স্টক মার্কেটের কম্বিনেশন। 2018-এর আগে ইন্ডিয়ান স্টক মার্কেটে 21%-এর মতো শেয়ার হোল্ড করতো অ্যাকচুয়ালি আপনার এফআইআইরা। এখন সেটা কমে দাঁড়িয়েছে 17%, মানে 4% তাদের স্টেকটা কমেছে। এই 4% নিয়েছে অ্যাকচুয়ালি ডিআইআই বা মিউচুয়াল ফান্ড ভায়া আমাদের এই বেসিক্যালি এটা রিটেলারদের পয়সা এবং রিটেলাররাই নিয়েছে বলা যেতে পারে, রাইট। সো এফআইআইয়ের কাছ থেকে সেই গেমটা অ্যাকচুয়ালি পুরো শিফট করে চলে এসছে কিছুটা মিউচুয়াল ফান্ডের হাতে। নাও এরপরে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই 2019-20 পর প্রাইসের যখন এতটা অ্যাপ্রিসিয়েট করেছে, এখানে কিন্তু বিশাল বড় পরিমাণ শেয়ার সেল করেছেন হচ্ছে প্রোমোটাররা। অলমোস্ট লাস্ট 2 থেকে 3 বছরে 64,000 কোটি টাকার ওপর প্রোমোটাররা কিন্তু নিজেদের স্টেক সেল করেছে। তো আপনি যদি প্রোমোটার শেয়ার সেলটা দেখতে পান তাহলে সেটা দেখবেন একটা হিউজ অ্যামাউন্ট, রাইট। এবং এই যে প্রোমোটাররা যে পরিমাণ সেলিং করেছে এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বেশ ভালো পরিমাণ মানে কি বলবো একটা নেগেটিভিটিও বলতে পারেন, মানে স্লাইড নেগেটিভিটি, সেই জিনিসটা কিন্তু দেখা দিচ্ছে। বাট যেটা মেন কথা বা যেটা অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটতে চলেছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে সেটা হচ্ছে যে এই যে কোম্পানিগুলোকে যার জন্য জাপান থেকে এতটা লোন নেওয়া হয়েছে সেই লোনের অ্যামাউন্টটা কিভাবে রিপে করা হয় বা তার সাথে কি পরিমাণ আপনার কি পার্সেন্টেজে আপনাকে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পে করতে হচ্ছে সেই বিষয়টা দেখার। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা নেক্সট কোয়ার্টারের মধ্যেই বুঝতে পারবো। অর্থাৎ আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়ার্টার হতে যাচ্ছে এই অক্টোবর মান্থের, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের যে কোয়ার্টারলি রেজাল্ট, এবং তার সাথে সাথে এই 3 মাসের মধ্যে কি বরোয়িংস হয়েছে জাপান থেকে এবং কি পরিমাণ সেলিং হচ্ছে, মানে বেসিক্যালি সেই লোনটা রিপে হচ্ছে, তার সাথে কি প্রোমোটার স্টেক সেল হচ্ছে, এই কয়টা পয়েন্ট কিন্তু আগামী দিনে অবজার্ভ করার মতো ব্যাপার, রাইট। তো সেই জিনিসগুলোকে যদি আপনি রাইটলি অবজার্ভ করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু বেটার কিছু ট্রেড তৈরি করতে পারেন। আমি আবার একটাই কথা বলবো প্রত্যেককে, যে এই জায়গাতে মার্কেটের যে ফলটা ছিল সেটা এসে স্টপ হয়েছে। গত কাল আরবিআইয়ের যে রিপোর্ট ছিল, সেই আরবিআইয়ের যে মানে মনিটারি পলিসির যে ডেট ছিল বা মনিটারি পলিসি নিয়ে আরবিআই যে চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আমাদের রেপো রেট থেকে শুরু করে আরও যা কিছু রয়েছে সমস্ত কিছুই আনচেঞ্জড রয়েছে, অর্থাৎ ইকোনমিকে মোরালেস একটা স্টেবল জায়গায় দেখানোর চেষ্টা করা হচ্ছে, রাইট। তো ইকোনমি যদি এই জায়গাতে স্টেবল থাকে দ্যাট ইজ গুড ফর মানে স্টক মার্কেট হেলথ। বাট বড় যেটা প্রবলেম হতে চলেছে সেটা হচ্ছে নেক্সট কোয়ার্টারে, এবং নেক্সট কোয়ার্টারের দিকে এই পয়েন্টগুলোর দিকে অবজার্ভ করে থাকা দরকার। আপাতত মার্কেটের যে ফলটা ছিল সেই ফলটা এই জায়গাতে স্টপ হয়েছে। এরপরে এখান থেকে কী লেভেলের র্যালি দেয় না দেয় সেটা কিন্তু নেক্সট কোয়ার্টারের রেজাল্টের পরেই বোঝা যাবে। এবং তার সাথে সাথে সেপ্টেম্বর মান্থের ফেডের রেট কাট আছে, যদি ফেড রেট কাট করে এবং তার পার্সপেক্টিভ থেকে দেখতে গিয়ে যদি আরবিআইও রেট কাট করে সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ জিনিস হবে, এবং সেক্ষেত্রে মার্কেট আগামী দিনে 25,000 ক্রস করে 25,500 26,000-এর লেভেলও দেখাতে পারে। বাট যেটা তার মাঝে বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে জাপানের এই ইস্যুটা, সেটা আমেরিকার জন্য বা অন্য বিভিন্ন কান্ট্রির পার্সপেক্টিভ থেকে প্রবলেমেটিক না হলেও ইন্ডিয়ার রেসপেক্টে সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রবলেমেটিক একটা জায়গায় আছে। যদিও এই বিষয়গুলো নিয়ে কেউই হাইলাইট করছে না, সেটা আপনার প্রিন্ট মিডিয়া হোক বা আপনার ইলেকট্রনিক্স মিডিয়া হোক, কেউই সেই জিনিসটা পাবলিশ করছে না বা বলতেও চাইছে না, কোনো প্রোমোটারও বলতে চাইছে না। বাট আপনি জাস্ট নর্মাল কয়েকটা গুগল সার্চ করলেই পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে রাইট। তো যাই হোক, আজকে এইটুকুই মেসেজ দেওয়ার ছিল, এবং ম্যাক্রো ইকোনমি মাইক্রো ইকোনমি রিলেটেড যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো যদি আপনি বুঝতে পেরে থাকেন দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। আর যদি সেগুলো আপনি বুঝতে না পেরে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে জানান, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এবং মার্কেটের টোটাল আউটলুকটাকে যদি আপনাকে দেখতে হয়, এর সাথে সাথে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোকেও যদি দেখতে হয়, তাহলে আপনি অ্যাকচুয়ালি টোটাল মার্কেটের ভিউজটা পাবেন, রাইট। এ প্রসঙ্গে আরও দুটো কথা বলে নিই, হঠাৎ করে আমার মাথায় এলো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ওয়ারেন
ওয়ারেন বাফেট নিজের সমস্ত স্টেক সেল করেছেন, বিশেষ করে অ্যাপেলের 50%-এর কাছাকাছি, এবং যেটা নিয়ে উনি হিউজ পরিমাণের একটা ক্যাশে বসে রয়েছেন। এবং বর্তমানে ইউএসের যদি আপনি বন্ডের হোল্ডিং দেখেন, সবথেকে বড় হোল্ডিং রয়েছে ওয়ারেন বাফেটের, তারপরে রয়েছে ফেডারেল রিজার্ভের, রাইট? সুতরাং বার্কশায়ার হ্যাথওয়ের এখন ইউএসের যে বন্ড, সেই বন্ডের সবথেকে বেশি স্টেক রয়েছে বার্কশায়ার হ্যাথওয়ে, এবং তারপরে রয়েছে ইউএসের ফেডের। দিস ইজ ভেরি আইরনিক একটা ব্যাপার। এনিওয়ে, তিনি একজন লেজেন্ডারি ট্রেডার এবং ইনভেস্টার বলা যেতে পারে ওয়ারেন বাফেটকে। সুতরাং তিনি যখন এরকম একটা অ্যাগ্রেসিভ ডিসিশন নিচ্ছেন এবং বন্ডের দিকে নিজের রিস্কি ক্যাপিটালকে শিফট করছেন, তার মানে আগামী 2-3টে কোয়ার্টারের মধ্যে কিন্তু খুব একটা ভালো খবর নাও আসতে পারে। সুতরাং আপনার জন্য যে মেসেজটা থাকবে, আপনার যে পোর্টফোলিও আছে, লং টার্ম পোর্টফোলিও, সেই লং টার্ম পোর্টফোলিওকে ভালো করে রিভিজিট করুন, কোম্পানিগুলোকে একবার স্টাডি করুন, অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা আপনি আপনার পোর্টফোলিও নিয়ে চিন্তা করুন। দরকার পড়লে ডিসেম্বর কোয়ার্টার বা জানুয়ারি কোয়ার্টারের জন্য হেজিং করা শুরু করুন। আদারওয়াইজ ইউ উইল ফেস এ লট অফ ডিফিকাল্টিস ইন শর্টার পিরিয়ড অফ টাইম। আমি কিন্তু 20 বছর ধরে পোর্টফোলিও হোল্ড করলে কি হবে বা ইনভেস্টিংয়ের জন্য আপনি কি করতে চাইছেন, আমি সেই বিষয়ে কথা বলছি না। আমি শর্ট টার্মে আগামী 1 বছরের জন্য, আগামী 6 মাসের জন্য, আগামী 2 বছরের জন্য আপনার পোর্টফোলিওতে বা আপনার যে শেয়ার হোল্ডিং রয়েছে সেখানে কি পেন আসতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করলাম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।